মধ্যপ্রাচ্যের যুদ্ধ পা দিল দ্বিতীয় মাসে। যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এ বিষয়ে কথা বলতে যুক্ত হচ্ছি যুক্তরাষ্ট্রের পেইস ইউনিভার্সিটির অ্যাডজাংক্ট প্রফেসর সোয়াইব আহমেদ ভূঁইয়ার সাথে। আমরা জনাব সোয়াইব ভূঁইয়ার সাথে যুক্ত হতে চাই। জনাব সোয়াইব, ট্রাম্পের প্রতিদিনের বক্তব্যগুলো শুনলে চলমান যুদ্ধ নিয়ে আসলে একটা গোলক ধাঁধায় পড়তে হয়। এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধের ইতি টানতে চাইছে। পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন আর কয়েক সপ্তাহ। আপনার বিশ্লেষণ কি বলছে? জি, ধন্যবাদ আপনাকে। এই যুদ্ধটা যখন শুরু হয় তখন কিন্তু আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে নানা রকম টাইম লাইন পাই যে যুদ্ধটা কতদিন চলবে। উনি বলেছেন কয়েকদিন, তারপর উনি বলেছেন কয়েক সপ্তাহ, তারপর উনি বলেছেন কয়েক মাস। তো এই টাইম লাইনগুলো ইঙ্গিত দেয় যে এই যুদ্ধটা এত বেশি পরিকল্পনার মধ্যে ছিল না যুক্তরাষ্ট্রের, এবং সেটার একটা ইন্ডিকেশন হচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছিলেন যে ইসরায়েল ইরানে আক্রমণ করবে, আমাদের কাছে ইনফরমেশন ছিল, এবং ইসরায়েল যদি ইরানে আক্রমণ করে তাহলে ইরান রিটালিয়েশন হিসাবে মার্কিন বেজ গুলোতে আক্রমণ করার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমরা নিজেরা আগে আক্রান্ত হওয়ার আগে আমরা প্রিএমটিভলি ইরানে আক্রমণ করেছি। তো এই যে ইঙ্গিতগুলো, এই ইঙ্গিতগুলো কিন্তু এই যে আপনি যেটা বলেছেন যে গোলকধাঁধায় পড়তে হয়, এই গোলকধাঁধায় পড়ারই ইঙ্গিত। কারণ যদি একটা ওয়ার প্ল্যান্ড না হয়, দীর্ঘদিনের পরিকল্পিত না হয়, নিজেদের স্বার্থের ইন্টারেস্টের সাইড থেকে ওকে না থাকে, তাহলে পরে তো আপনার এই যুদ্ধটা কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, এটার এন্ড গোল কি, সেই বিষয়গুলো ক্লিয়ার না। আমার ধারণা এটা মার্কো রুবিও, ডোনাল্ড ট্রাম্প এবং এই অ্যাডমিনিস্ট্রেশনের কর্তা ব্যক্তিদের কাছেও এটা পরিষ্কার না। দুই নাম্বার যে বিষয়টি হচ্ছে যে এই যুদ্ধটা দেখেন যে আমরা যুক্তরাষ্ট্র তার আগে ভেনেজুয়েলাতে যে অপারেশনটি চালিয়েছে, সেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে এসেছে। সেটার কিন্তু কোনো ইকোনমিক ইম্প্যাক্ট নেগেটিভলি আমেরিকান ইকোনমিতে দেখা যায়নি। এই যুদ্ধের ফলে ইকোনমিতে কি হচ্ছে, ডেইলি আমেরিকানদের লাইফ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা উপকৃত হচ্ছে, আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে অয়েল প্রাইস বা তেলের দাম কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। আগে যেটা ছিল 2 পয়েন্ট সামথিং, এখন সেটা 4 পয়েন্ট সামথিং। তো এই দ্বিগুণ হয়ে যাওয়ার মানে কি, আপনি যখন গ্রোসারিজ বা কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে এই তেলের দামটা খাদ্যদ্রব্যের উপরে পড়বে, এবং সব জায়গাতে এটার আলটিমেট সাফারার হবে যে যারা ডেইলি আমেরিকান, কমন আমেরিকান পিপল, তারা। তো কমন আমেরিকান পিপলরা যখন দেখবে যে তাদের দ্রব্যমূল্যের দাম তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে, ইনফ্লেশনের কারণে তাদের পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে এবং তাদের জীবনযাত্রার স্ট্যান্ডার্ড অনেক কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নভেম্বরে যেই ইলেকশন হতে যাচ্ছে, মিড টার্ম ইলেকশন, সেই ইলেকশনের একটা প্রভাব এটাতে পড়বেই। এবং এখন যে রিপাবলিকান ডমিনেটেড সিনেট এবং কংগ্রেস আছে, নভেম্বরে এটা ফ্লিপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং শুধু প্রেসিডেন্টের থেকে, যেহেতু এখানে পাওয়ার অফ ব্যালেন্স আছে যুক্তরাষ্ট্রে, শুধু প্রেসিডেন্ট রিপাবলিকান হয়ে খুব বেশি কিছু করতে পারবে না যদি কংগ্রেস এবং সিনেট তাদের বাইরে চলে যায়, ডেমোক্রেটিক হয়ে যায়। তো এই সবগুলো হিসাব নিকাশ কিন্তু যারা এখন ক্ষমতায় আছেন, রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট অ্যালং উইথ ডোনাল্ড ট্রাম্প এন্ড মার্ক রুবিও, তাদের করতে হচ্ছে। এজন্যই তারা চাচ্ছে যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হোক। ইসরায়েল চাচ্ছে না, যুক্তরাষ্ট্র চাচ্ছে। বলা আরেকটি বিষয় জানতে চাই যে বলা হচ্ছে ইসরায়েল চাইছে যুদ্ধ দীর্ঘ হোক, আবার এমনটাও কিন্তু ধারণা করা হচ্ছে যে দীর্ঘ যুদ্ধের সেনা সক্ষমতা কিন্তু ইসরায়েলের নেই। এই বিষয়ে আপনি কি বলতে চান? আপনি ঠিকই বলেছেন। আপনি যদি ইসরায়েলের দিকে লক্ষ্য করেন, যে একটি দেশের সামরিক সক্ষমতা তার মিসাইল বা তার টেকনোলজির উপর যেমন নির্ভর করে, আলটিমেটলি কিন্তু সেই দেশের ট্রুপসের সংখ্যার উপরও নির্ভর করে। আপনি যখন বুটস অন দ্য গ্রাউন্ডস এর কথা বলা হয়, তখন কিন্তু তার সৈন্য, তার সেনাবাহিনীর সাইজ, এই বিষয়গুলো এবং তার পপুলেশন, এই বিষয়গুলোও কিন্তু সামনে চলে আসে। ইসরায়েলের দিকে যদি তাকান, ইসরায়েল তো খুব ছোট একটি কান্ট্রি এবং তার পপুলেশন মাত্র 10 মিলিয়ন্স। তো 10 মিলিয়ন্স পপুলেশন নিয়ে ইরানের মতো একটি বড় ভূখণ্ডের দেশ এবং এত বেশি জনসংখ্যার দেশ, তাদের সাথে ফাইট করাটা ওয়ান অন ওয়ান, এটা তো ডিফিকাল্ট। আর আরেকটি জিনিস খেয়াল করেন যে ইসরায়েল কিন্তু ওয়ার ফটিগে আছে, তাদের যে সৈন্যরা আছে তারা কিন্তু ওয়ার ফটিগে আছে। তারা তার আগে প্যালেস্টাইনে
2 থেকে 2.5 বছর যুদ্ধ করেছে। তারা এখন একই সাথে লেবাননে যুদ্ধ করছে, তার আগে সিরিয়ায় যুদ্ধ করেছে, হুতিদের সাথে তারা রেগুলার ফাইট করতে হচ্ছে, এখন ইরানের সাথে ফাইট করতে হচ্ছে। তো ইসরায়েলি পিপল, যারা সাধারণ জনগণ, তারা কিন্তু এই সাইরেনের শব্দ যখন হয়, তারা প্রচন্ড ভয়ে থাকে এবং তাদের দৈনিক জীবনযাত্রা ব্যাহত হয়। আম, তারপর ইসরায়েলের যারা সৈনিকরা আছে, এবং ইসরায়েলের সৈনিকদের অবস্থা আপনারা জানেন যে ইসরায়েলের প্রতিটি নাগরিক, সক্ষম নাগরিককেই তাদের আর্মিতে অ্যাটলিস্ট 2 ইয়ার্স বাধ্যতামূলক সার্ভ করতে হয়। তো তারা যে সবাই প্রফেশনাল সৈনিক তাও না, তারা বাধ্য হয়ে যেতে হচ্ছে এই ধরনের সৈনিক। তো এই ধরনের ছোট একটি দেশের ভূখণ্ডের এবং ছোট একটি জনসংখ্যার, একই সাথে ছোট সেনাবাহিনীর দীর্ঘতম সময়ে যুদ্ধ করতে থাকা একটার পর একটা দেশের সাথে, এটা তাদের সামরিকভাবে সক্ষম না। আর 2 নাম্বার যে বিষয় হচ্ছে, এখন ইসরায়েলের যে ক্ষয়ক্ষতিগুলো আপনারা দেখছেন, ইরান যেটা করে যে ওরা একসাথে 200 মিসাইল মেরে ফেলে, তারপর ওরা এখন ক্লাস্টার মিসাইল মারছে। তো সোহাইব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী সময় আপনার সাথে আবারও যুক্ত হব।